আপনারা জানেন যে উত্তরায় যে দুর্ঘটনাটি ঘটেছে, বিমান দুর্ঘটনা, সারা জাতি আজকে মর্মাহত। এবং উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের উপর বিমানটা যেভাবে ঝাপটে পড়েছে, সেই বিমান দুর্ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, অথবা আমরা দেশবাসী ক্ষমতায় যাওয়ার জন্য অতিরিক্ত চাপাচাপি করছি কিনা, গোপালগঞ্জের গণহত্যা, সেটি সেনাবাহিনীর কর্মকাণ্ড। গত 11 মাস আমরা দেখেছি সারা দেশব্যাপী একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ যখন তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে এরকম একটি আঘাত বাংলাদেশের মানুষের জীবনে, এটি অপ্রত্যাশিত ছিল এবং সকল কিছুকে স্তব্ধ করে দিয়েছে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার পিছনে কোনো কারণ আছে কিনা, কোনো ষড়যন্ত্র আছে কিনা, বা এই জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের ব্যবস্থা কেন, সেটি নিয়েও নানান প্রশ্ন উঠেছে। এবং আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর নিয়েও নানান প্রশ্ন উঠেছে, যে বিগত সরকার চেষ্টা করেছিল যে বিমানবন্দরটি আড়িয়াল খাঁর দিকে সরিয়ে নিয়ে যেতে, বা বড় বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিমানবন্দর ঢাকার অদূরে আড়িয়াল খাঁ পদ্মা নদীর পাড়ে করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু নানান ষড়যন্ত্রের কারণে সেটাও সরকার করতে পারেনি। তারপরে ময়মনসিংহে বিমানবন্দর স্থানান্তর করার চেষ্টা করেছিল, সেটাও করতে পারেনি। এখন প্রশ্ন উঠেছে, প্রশিক্ষণ বিমান ঢাকার উপর দিয়ে, ঢাকার জনবহুল এলাকা, সেখানে কেন প্রশিক্ষণ নেবে, সেটা প্রশ্ন উঠেছে। আবার প্রশ্ন উঠেছে ক্যান্টনমেন্টটা ঢাকার ভিতরে, ঠিক আছে ঢাকার বাইরে করা হয়েছিল, সময়ের প্রয়োজনে সেটা পরিবর্তন করতে হয়, স্থানান্তর করতে হয়। বিমানবন্দর শুরুতে যখন করা হয়েছিল ঢাকা থেকে দূরেই ছিল, ঢাকার শহর মানে বসতি থেকে দূরেই ছিল, কিন্তু এখন যেহেতু চতুর্দিকে বসতি হয়ে গেছে, এখন সেটি স্থানান্তর করার প্রয়োজন। জনবিচ্ছিন্ন এলাকা বা জনগণ যেখানে নেই, জনগণের বসবাস যেখানে নেই, সেখানে বিমানবন্দর স্থাপন করতে হয়, সেখানে প্রশিক্ষণ বিমান পরিচালনা করতে হয়, সেখানে ক্যান্টনমেন্ট থাকতে হয় লোকালয়ের বাইরে। কিন্তু আমাদের দেশে সেগুলো চিন্তা ভাবনা করা হচ্ছে না। সারা পৃথিবীতে কিন্তু এই চিন্তা ভাবনা আছে। রাজধানী অনেকে পরিবর্তন করে, যে রাজধানীর যে বৈশিষ্ট্য সেটি যখন হারিয়ে যায়, তখন অন্যত্র রাজধানী স্থানান্তর করার চেষ্টা করে। অন্য দেশগুলোর ক্যান্টনমেন্ট কোথায় আছে সেই দেশের মানুষও জানে না। এইরকম আবার পৃথিবীর বিভিন্ন দেশে ক্যান্টনমেন্ট গুলো কোথায়, বিমানবন্দর গুলো অনেক দূরে, সেটা আমরা দেখেছি। কিন্তু আমাদের দেশে এটি কেন, এই সিদ্ধান্তটি আমরা নিতে পারছি না কেন? তেজগাঁ থেকে বিমান প্রশিক্ষণ দেয়া হয় একেবারে ঢাকার হার্ট অফ সিটি, মানে এটা ঠিক আছে, একসময় দূরে ছিল তেজগাঁও বিমানবন্দর, এখন অন্যত্র সরিয়ে নেওয়াটা প্রয়োজন। হারুন আল রশিদ, আপনার কাছে যাব এখন, যে এই যে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটলো, সারা দেশ যখন অস্থিতিশীল, মব ভায়োলেন্স অস্থিতিশীল, গোপালগঞ্জে আক্রমণ, গণহত্যা, পলিটিক্যাল দলগুলো মানে বিভিন্ন ধরনের কথা বলছে, একটা অনিবন্ধিত রাজনৈতিক দল সারাক্ষণ হুঙ্কার দিয়ে যাচ্ছে, দেশের মানুষ আতঙ্কে আছে, জামাতে ইসলামী 10 লক্ষ 15 লক্ষ লোকের সমাবেশ ঘটাচ্ছে, কে কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবে সেটার চেষ্টা করছে, হানাহানি করছে, ঠিক সেই মুহূর্তে এই ধরনের একটা দুর্ঘটনা, এটা কি মানে কি হতে পারে, কি হচ্ছে, কি হয়েছে, একটু যদি আপনি বলেন আপনার দৃষ্টিতে কি? এইটার পরে আজকে বাংলাদেশে যা কিছু হচ্ছে, আজকের এই দুর্ঘটনা সহ কোনো কিছুতে মানুষ কিন্তু কিচ্ছু বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস না করার দায় কিন্তু পুরোপুরি ইউনূসের, কারণ ইউনূস যেহেতু একজন মিথ্যাবাদী। এই 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 প্রেক্ষাপটে আজকের এই দুর্ঘটনা, এখান থেকে আমাদেরকে জিনিসটা দেখতে হবে। আপনার বাংলাদেশে এই গত বছর জুলাই আগস্টের অনাচারের পর থেকে যে জিনিসটা আমরা দেখেছি, যে আপনার 70 নিহত হয়ে গেছে। যুদ্ধের মধ্যে 70 নিহত হয়, তাহলে বাংলাদেশে যেহেতু আজকে 70 নিহত হয়েছে, তাহলে প্রশ্নটা হলো বাংলাদেশ আজকে একটা যুদ্ধের মধ্যে আছে। এই যুদ্ধটা আপনার করছে কে কার বিরুদ্ধে? এটা বাংলাদেশ ভারত যুদ্ধ নয়, বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ নয়, এটা হলো ইউনূসের বাহিনীর অধীনে বাংলাদেশ যারা আজকে দখল করে রেখেছে, তারা বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। এই অবস্থায় আমরা কিন্তু বুঝতে পারছি না যে, দেখেন এই একটা মর্মান্তিক একটা দুর্ঘটনায়ও কিন্তু কোনো মানুষ আস্থা পাচ্ছে না যে ইউনূস যেহেতু একজন মিথ্যাবাদী, সে যেহেতু ঠগ, প্রতারক, এবং তারা যারা আজকে বাংলাদেশটাকে শাসনের নামে দখল করে রেখেছে, এগুলা যেহেতু সব বাটপার এবং মিথ্যাবাদী, আমরা কিন্তু কেউ আজকে বুঝতে পারছি না এই দুর্ঘটনাটা কেন হলো। এবং এইভাবে তারা বলছে যে প্রশিক্ষণ, একটা বিমান তারা প্রশিক্ষণ করছে সেই বিমানে। আমরা কিন্তু এই বিমানগুলার অনেক দুর্ঘটনা বছরের পর বছর দেখে আসছি।
আপনি যদি খেয়াল করেন প্রতি 1-2 বছর পর পর কিন্তু এই বিমান বাহিনীর এই দুর্ঘটনাটা ঘটে, একেবারে নিয়মিত একটা ব্যাপারে পরিণত হয়েছে। তারপরেও আমরা দেখেছি যে এর আগে দুর্ঘটনাগুলো ঘটতো কোথায়, একটা যেখানে বসতি ছিল না, স্কুল না কলেজ না, আপনার মাঠে ঘাটে এই দুর্ঘটনাগুলো হয়েছে। এই প্রথম একেবারে আপনার একটা স্কুলের উপর গিয়ে এই দুর্ঘটনাটা হলো। তাহলে আপনার মানুষের মনে এই দুর্ঘটনার ক্ষেত্রে এখন যেই জিনিসটা হবে, প্রথম কথা হলো মানুষের মনে গত জুলাই আগস্টের পর থেকে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমি ব্যাপকভাবে দেখছি বাংলাদেশের সাধারণ মানুষের মনে কয়েকটা প্রশ্ন এখন বারবার উদয় হচ্ছে। সেটা হলো যে বাংলাদেশের যে সামরিক বাহিনীগুলো আছে আসলে এগুলোর কাজ কি, এই জিনিসটা আপনার বারবার মানুষ এখন জিজ্ঞেস করছে, মানুষ খুঁজে পাচ্ছে না এর উত্তর। সেই ক্ষেত্রে আজকে যে বিমান দুর্ঘটনাটা হলো, বিমান বাহিনীর বিমান, তাও একটা স্কুলের উপর, হ্যাঁ, আপনার জনবসতিপূর্ণ এলাকার উপর, মানুষের মনে এই প্রশ্নটা তারা এই অজান্তে কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা তারা বৃদ্ধি করলো যে আসলে আমাদের বিমান বাহিনীর প্রয়োজনীয়তাটা কি, আমাদের নৌবাহিনীর প্রয়োজনীয়তাটা কি, আমাদের সামরিক বাহিনী বলেন সেনাবাহিনীর প্রয়োজনীয়তাটা কি। আমি নিজে একজন সামরিক বাহিনীগুলোর একেবারে আপনার শুভানুধ্যায়ী হিসাবে আমি যে কিছু জিনিস তাদেরকে মনে করিয়ে দিতে চাই। দেখুন, পৃথিবী আর অন্য জায়গায় নাই। যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে এবং অপপ্রচার চালিয়ে একটা সরকারকে আপনি ফেলে দিতে পারেন, একটা বৈধ সরকারকে, যদি বাংলাদেশের সাধারণ মানুষ সত্য অনুসন্ধান করে, তাহলে কিন্তু বাংলাদেশে যারাই কায়েমি স্বার্থ বিরাজ করেছে, কায়েমি স্বার্থ হাসিল করছে, তারা সবাই তাদের ভেতরের খবরগুলো সাধারণ মানুষ জেনে যাবে। সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তাদের স্বার্থেই তাদের নিজস্ব বিষয়গুলা, যে তারা কিভাবে দেশের কাছে উপকারী। হ্যাঁ, আমরা দেখেছি যে কোনো আপনার দুর্যোগে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো, সেগুলোতে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো সরকারের সহযোগী হিসাবে যথেষ্ট ভালো কাজ করে। এখন মানুষ যদি প্রশ্ন করে যে শুধু এই দুর্যোগে যদি আমাদের উপকারের জন্য কি আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী পালন করতে হবে, কারণ আমরা তাদের জন্য বাংলাদেশ যে পরিমাণ বরাদ্দ রাখে তাদের সামরিক খাতে ব্যয়ের জন্য, সেটার প্রয়োজনীয়তা আছে কিনা। মানুষ এই প্রশ্নগুলো এখন করতে থাকবে। কারণ হলো গত বছর আমরা সেনাবাহিনীকে আমরা কি দেখলাম, আমরা দেখলাম সেনাবাহিনী বলল যে তারা সাধারণ মানুষের উপর তারা গুলি করবে না। পরে দেখা গেল যে সাধারণ মানুষের উপর গুলি করবে না, যে ঘটনাকে কেন্দ্র করে বলেছে এটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। তারপরে আবার আমরা 1 বছর না যেতে আমরা কি দেখলাম, গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর তারা গুলি চালালো, সেই সাধারণ মানুষ কিন্তু কাউকে নিহত করে নাই। জুলাই আগস্টে জঙ্গিরা নানান ষড়যন্ত্রের মাধ্যমে তারা নিজেরা মানুষ মারছিল, সেনাবাহিনী বলছে তারা এটা জানতেই পারে নাই। তারা কিভাবে কেন জানতে পারলো না? সেনাবাহিনীর কাজই তো এই দেশের যখন নিরাপত্তা এমন ভাবে বিঘ্নিত, তাদের গোয়েন্দাদের মাধ্যমে সঠিক তথ্য পাওয়ার, তারা সেটা পেয়েছে কি পেয়েছে আমরা জানি না। কিন্তু আসলে মূল কথা হলো সেনাবাহিনী, সামরিক বাহিনীগুলো ভয় পেয়েছিল যে জাতিসংঘে যাওয়া তাদের বন্ধ হয়ে যায় কিনা। পৃথিবীতে আর কোন দেশ আছে যেখানে যে একটা বাহিনীগুলা গড়ে তোলা হয় বাজেটের অর্থ খরচ করে নিজের দেশের জন্য না, সেটা তৈরি করছে কারণ তারা জাতিসংঘে গিয়ে চাকরি করবে। শুধু আমাদের হলো তো জাতিসংঘের জন্য। জি, তাহলে এই যে বড় একটা প্রশ্ন আজকে মানুষের মনে ঢুকে গেল, এর জন্য কিন্তু সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী দায়ী। তারা কিন্তু এবং তাদের এখন অনেকগুলো জিনিস কিন্তু তাদের প্রশ্নগুলো এখন জনগণ করছে। আপনি দেখেন এই একেবারে হাটে ঘাটে মাঠে প্রশ্নগুলো আসছে। বাংলাদেশের জাতির পিতাকে সেনাবাহিনী খুন করলো, তারপরে দ্বিতীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেনাবাহিনী খুন করলো। আপনি বাংলাদেশের সেনাবাহিনীর শুধু একটা মাত্র ইতিবাচক কাজ আছে, সেটা ছিল 2006 সালে জেনারেল মঈনের নেতৃত্বে যেই কাজটা হয়েছিল। তারা কি করেছিল? তারা একটা সেনাবাহিনীর
প্রোটেকশনে বলুন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা একটা সরকার গঠন করেছিল। সেই সরকার বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে একটা একেবারে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিল। আপনি যদি দেখেন বাংলাদেশের সেনাবাহিনীর বা সামরিক বাহিনীগুলোর গত 53 বছর বয়সে এই একটা মাত্র সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছিল। এর আগে পরে যতগুলো সিদ্ধান্ত তারা নিয়েছে, বিশেষ করে আপনার গত বছরের এই আগস্ট মাসে সেনাবাহিনী যে সিদ্ধান্তটা নিল, এটা পুরোপুরি বাংলাদেশের বিরুদ্ধে একেবারে একটা চক্রান্তে, সেই চক্রান্ত সেনাবাহিনী করেছে আমি এটা বিশ্বাস করি না, কিন্তু চক্রান্তের অংশীদার তারা হয়ে গেল। কিভাবে? তারা বৈধ সরকারকে রক্ষা না করে তারা আজকে যে এনসিপি বলেন, এই ইউএস এর থেকে যখন সবকিছু স্বীকার করা হলো, তারা এই যে একটা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে হবে, সেই ষড়যন্ত্রে সেনাবাহিনী জেনে হোক বুঝে হোক না বুঝে তারা সেখানে অংশগ্রহণ করলো। এবং আমরা আরো দুঃখের সাথে কি দেখলাম, দেখেন, সেনাবাহিনী প্রধান বা বাংলাদেশের সামরিক বাহিনীগুলো বাংলাদেশের অর্থে চলে, কিন্তু গত বছর জুলাই আগস্ট সময়ে তারা কার অধীনে চলে গেল? তারা 2 জন বিদেশির অধীনে চলে গেল। তারা শেখ হাসিনার কমান্ড না মেনে তারা ভলকার টুট নামে এক অস্ট্রিয়ান উন্মাদ, এবং এই আপনার আমাদের যে অস্ট্রিয়ান নাকি টার্কি নাকি? না, ও অস্ট্রিয়ান। আমি নিজেও জানতাম না। আমার খুব ইন্টারেস্ট আছে এই লোকটার পেছনে, আমি আরো খোঁজ করব। কারণ হলো এই ভলকার ট্যুর কিন্তু এই ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছিল এবং ইউনূসের সাথে সে সম্পৃক্ত, আগে থেকে ইউনূসের সাথে মনে হয় পরিচিত ছিল, এবং তাকে দিয়ে জাতিসংঘের বাজেট আসে আমাদের মেম্বার স্টেটগুলোর মধ্য থেকে, যদিও জাতিসংঘের বাজেটের সবচেয়ে বড় অংশ দেয় ইউনাইটেড স্টেটস, সেও এই ষড়যন্ত্রের অংশ হয়ে গেল। আর ডিপ স্টেটের আমরা যদি একটু আবার উত্তরের দিকে আসি, একজনে বলছে যে 300, তাহলে ডোনাল্ড লু নামে এক ইউনাইটেড স্টেটস এর কর্মচারী এবং ভলকার টুট নামে এক জাতিসংঘের কর্মচারী, এই 2 জন কর্মচারীর অধীনে গত বছর জুলাই আগস্টে আপনার বাংলাদেশের সামরিক বাহিনীগুলো চলে গেল, শেখ হাসিনার হাতে আর থাকলো না। এই যে অন্যায় যে একটা কাজ ঘটে গেল। জি, অনেক ধন্যবাদ, আপনি মিলিয়ে এনেছেন। ঠিক আছে, এখন এই চূড়ান্ত পরিণতি আমরা যেটা দেখলাম যে এক সময় এখন তো ছাত্রদের উপর, কোমলমতি শিশুদের উপর, ক্লাস 1 থেকে শুরু, ক্লাস 1-এর ছেলে মেয়েরাও সেখানে ছিল, তারাও ছুটির জন্য অপেক্ষা করছিল, ছুটির ঘন্টা বাজবে, তাদের বাবা মা বাইরে আছে, অপেক্ষা করছে অনেকের। এখন শুনতে পাচ্ছি আশঙ্কার কথা হলো শিশুরা তো মারা গেছে অনেকেই, তাদের বাবা মাও কেউ মারা গেছে। অর্থাৎ সন্তানকে হয়তো পাওয়া গেছে, বাবা মাকে পাওয়া যাচ্ছে না, আবার বাবা মাকে পাওয়া গেছে, সন্তান পাচ্ছে না, নিখোঁজ বা মারা গেছে। যাই হোক, আমাদের এখন পর্যন্ত 19 জন স্বীকার করা হয়েছে। আমি জানি না, এক একজন এক এক কথা বলছেন, মৃতের সংখ্যা নাকি আরো বেশি। এই মুহূর্তে আমাদের কি করণীয়? কেউ বলছেন এটা ষড়যন্ত্র, কেউ বলছেন যে এত ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান কিভাবে এলো, প্রশিক্ষণ বিমান, এই বিষয়ে আপনার কোনো ধারণা আছে কিনা? প্রশিক্ষণ বিমানগুলো আসলে কোথায় চালাতে হয়, কোথায় প্রশিক্ষণ নিতে হয়? জি প্লিজ, আপনি যদি কিছু আপনার আইডিয়া থেকে। না, আইডিয়া এটা আমার না, সারা পৃথিবীর মানুষের আছে। আপনার যে কোনো প্রশিক্ষণ আপনি লোকালয়ে করবেন না। প্রশিক্ষণ মানেটা কি? প্রশিক্ষণ হলো যে যারা হয় ওই বিমান যে চালাচ্ছে পাইলট, সে হয়তো প্র্যাকটিস করছে বিমান চালানো। আপনি যখন গাড়ি চালান, আমরা যে দেখেছি যে গাড়ি চালানো শিখতে গেলে কি আপনি দিনে দুপুরে ঢাকা শহরে একটা গাড়ি নিয়ে বের হবেন? না, হবেন না, আমরা খালি জায়গায় চলে যাই। জি, এই বিমান আসলে হয়েছে কি জানেন, আমাদের এই জিনিসটা বাংলাদেশের সামরিক বাহিনীগুলো তারা নিজেদের হাতে যেহেতু গুলি বন্দুক থাকে, আমরা দেখেছি তারা গোপালগঞ্জে কিভাবে মানুষকে মারতে পারে এবং তাদের গুলির কি পরিমাণ জোর, তারা এই জোরে চলে। এই জোর, আপনি যখন কোনো কিছুর জোরে চলবেন, আপনি তখন আপনার ভিতর কমন সেন্স যেটাকে বলে সেটা আপনার মৃত্যুবরণ করবে। কমন সেন্স যদি থাকে তাহলে আপনি
প্র্যাকটিস করবেন, আপনি বাইরে চলে যাবেন। দেখেন বাংলাদেশের এই রাজধানী শহরটাকে এখন চেঞ্জ করা একেবারে জরুরি হয়ে গেছে। আপনি কিন্তু এটা বলছিলেন যে যখন একটা শহর রাজধানী হওয়ার অনুপযুক্ত হয় রাজধানীটা চেঞ্জ করতে হবে, না হলে ঢাকা শহরকে রাজধানীর উপযুক্ত করতে হবে। ঢাকা শহরকে রাজধানীর উপযুক্ত করার কোনো ধরনের আপনার ব্যবস্থা নাই বাংলাদেশের সে সীমিত ক্ষমতার মধ্যে। সুতরাং এই রাজধানীকে নিয়ে যেতে হবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজধানীটাকে বাংলাদেশের গোপালগঞ্জে নিতে হবে। কেন নিতে হবে জানেন? গোপালগঞ্জ একমাত্র দেখিয়েছে বাংলাদেশের মধ্যে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রেমিক। আর ঢাকা শহরে আপনি যান, দেখবেন এইখানে স্বাধীনতা বিরোধীতে ভরে গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকজনে ভরে গেছে। যাক, আমরা আবার ওই জায়গায় আসি যে কোথায় এই জিনিসগুলো হওয়া উচিত। প্রথম কথা হলো ঢাকা শহরের এই যে আপনি দেখেন, আপনি একটু আগে বলছিলেন এই প্রোগ্রামে বা অন্য একটা প্রোগ্রামে যে আন্তর্জাতিক যে বিমানবন্দরটা, এইটা কি বলছিলাম, এইটাও কিন্তু শহরের কাছে। তারপরে তারও কাছে হলো যে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ ঘাটিগুলা, যে কুর্মিটোলা এয়ারপোর্টটা, এটা বিমান বাহিনীর মানে তারা এটার দেখাশোনা করে, হ্যাঁ, তারা এটার মালিক। কিন্তু এটা হওয়া উচিত একেবারে আপনার কম পক্ষে টাঙ্গাইলের পরে নিয়ে যাওয়া উচিত। এবং আপনি দেখেন কতগুলা বিপদের মুখে আমরা পড়লাম। এই যে বিডিআর বিদ্রোহ যেটা হলো, এই বিদ্রোহ হয়ে গেল যে শহরের একেবারে ভেতরে, আপনি বলতে পারেন যে ডাউন টাউনে। তাহলে দেখেন ওইখানে ওইটা হওয়াতে কিন্তু উদ্ধার কাজও সেভাবে ওই ঘটনার পরে কিন্তু এই যে সামরিক বাহিনীগুলা যদি নিজের স্বার্থ বুঝতো, তাদের এতগুলো অফিসার মারা গেছে, তারা যদি একটা মানে আপনার কমন সেন্সের সিদ্ধান্ত নিত, তাহলে আমরা দেখতাম যে বিডিআর এর যে সদর দপ্তরটা চলে যেত শহরের বাইরে। এটা যদি শহরের বাইরে উন্মুক্ত কোনো জায়গায় হতো, তাহলে কিন্তু এই আর্মি দিয়ে আপনার ওই বিদ্রোহ চলাকালীন অনেক কমিয়ে আনা যেত।